চিত্রাঙ্গনা ইসরাত জাহান জেরিন পর্ব ৩। ফারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির ওপর হাত বাড়াতে গেলেই চিত্রা সিটকে দূরে সরে যায়। ফারাজ বেপরোয়া হাসল। এই বউ, আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছোঁয়াছুঁয়ি খেলতে এসেছি। কাম। আচ্ছা, তোমার বয়স কত? মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো? চিত্রা আরেকটু পিছিয়ে জবাব দিল, 18। একটু বেশি ছোট হয়ে গেলে না? হাইটে তো কম কেন তোমার? ছোটবেলায় বুঝি চেটে চেটে হরলিক্স খাওনি? হাসতে হাসতে ফারাজের হাত কখন যে চিত্রার শরীর অবধি চলে এসেছে তা চিত্রা বুঝতেও পারেনি। সামনে যেই মানুষটা আছে সে তার স্বামী, তার স্ত্রীর প্রতি একটা হক আছে, তা চিত্রা ভালো করেই জানে। এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না, নিষেধাজ্ঞা করলেও অভিশাপ জুটবে কপালে। চিত্রা চোখ মুখ খিসে ঘাপটি মেরে বিছানার চাদর খামচে ধরে। ফারাজ চিত্রার কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সঁপে দিতেই এগিয়ে আসে, তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায়। কপাল কুঁচকে সে বেডসাইড টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে। মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায়, গায়ে শার্ট জড়িয়ে জলদি সে উঠে পড়ে। চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কি হলো, তবে খারাপ কিছু একটা যে হয়েছে তা সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে। যদিও খুশি খুশি লাগছে, কারণ ফারাজ এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে। এত খুশি হওয়ার প্রয়োজন নেই, আমি ছাড় দিয়েছি, এর মানে ছেড়ে দেইনি। সময় হলে আরও নির্মমভাবে তোমায় ধরব, তখন তুমি ঝরে পড়বে যেমনি ঝরে ভোরের শিউলি। আন্ডারস্ট্যান্ড? ফারাজ রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ার করে, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। আই রিপিট, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। হাতে আমার সময় নেই, এসে তো আমাকে বাসরটাও সারতে হবে, তাই না? আসার সময় তোমার জন্য পেইন কিলার নিয়ে আসবো। বুঝতেই তো পারছো, আমার 30 বছরের কামনা এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না। কিন্তু চিন্তার কিছুই নেই, আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী। জানোই তো, মানুষ আবার অভ্যাসের দাস, অভ্যস্ত হলে সব সহ্য করতে পারে। অন্ধকার রাত, মিহি চাঁদের আলো, ট্রলার ধীর গতিতে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে ভেসে যাচ্ছে। নদী থেকে পানির কেমন যেন একটা উৎকো গন্ধ নাকে আসছে। ভোর হতে এখনও অনেকটা সময় বাকি। রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ট্রলারে আধমরা একটা লোক পড়ে আছে, দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে। লোকটার ডান হাত আর বাঁ পা দুটো কেটে দুটুকরো করে তার সামনেই ছিটিয়ে বিছিয়ে রাখা হয়েছে। শরীরে শক্তি নেই, এত বছর ধরে কামাই করা রক্তগুলো চোখের সামনে গলগল করে বেরোচ্ছে। তবে লোকটার চোখ ফেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই। শক্তপোক্ত একটা তাগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায়। সাদা একটা পাঞ্জাবি পরহিত সে, গলায় তার কালো রঙের মাফলার ঝুলানো, লম্বা চওড়া আকর্ষণীয় সুঠাম দৈহিক গঠন। লোকটি তার বাঁ পা আধমরা ব্যক্তির ডান হাতের কাটা অংশে কষে একটা চাপ দেয়। আহত লোকটার মুখ থেকে ভোঁতা গোঙানির শব্দ বেরিয়ে আসে। চিৎকার করার মতো শক্তি তার শরীরে আর বেঁচে নেই। কোন হাত দিয়া মাল চুরি করছস রে শালা? ডান হাত দিয়া? কিন্তু ওইটা তো আমি কাইটা ফেলাইছি। না না, মনে হয় বাম হাত দিয়া মাল চুরি করছস। শুনছি তুই নাকি আবার বা হাত দিয়া গেলস, নিশ্চয়ই মালটাও বা হাত দিয়াই সাবার করছস। মাফলার পরা লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা 27-28 বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সে একটা রামদা এগিয়ে দেয়। লোকটি এবার উঠে দাঁড়ায়, চারিদিকে একবার চোখ বুলায়। কি অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ। স্মিত হেসে ঘাড়ে হাত বুলায় সে, তারপর এক ঝটকায় রামদা দিয়ে লোকটির বাম হাতে একটা কোপ বসায়। আহত লোকটি এবার আল্লাহ বলে একটা চিৎকার করে, কিন্তু তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয়, ধোঁয়া ছেড়ে দেয় নদীর বুকে। নিজের সাদা পাঞ্জাবিটা রক্তে গটগট করছে। সেই রক্তের দিকে লোকটি তাকিয়ে বলল, বাহ, তুই আমার মাল চুরি করস? তোর কলজাটা না দেখলে কি চলে? তোর কলজাটা দেখানোর খুব শখ আমার। বিল্লাল, রম্বা রামদাটা দে তো, যেইটা নতুন আনছি। আমি তার কলজাটা দেখমু। কত বড় কলজা তার, না দেখলে কি চলে ক? দে, জলদি দে। লোকটা হাতের সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে আধমরা লোকটির দিকে তাকায়। লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরল। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আগে কলজা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন? সিসি, চোররে কেউ খোদার নামে জবাই দেয়? পাপ লাগবো শালা। আর এত সহজে জবাই দিয়ে মুক্তি দিমু কেন রে? আমি তো ওরে আদর কইরা বুক সিরা কলজাটা বাইর করবো, আর তারপর? আমি চুরি করি নাই, জীবন ভিক্ষা দেন, আকুতি করলো আহত আধমরা লোকটি।
তুমি শালা মরার আগেও মিছা কথা কও কেন? খোদার ভয় নাই? শালা বাল পাকনা ভণ্ড। এক মুহূর্তেই লোকটার গলার স্বর বদলে যায়। সে ধমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে, জানোয়ার, তোরে রাম দাওটা দিতে কইছি না? কানের ছিদ্র দিয়ে কথা ঢোকে না বাল। আকাশের কৃষ্ণ যবনিকা অপসারিত হয়ে শয়নাব কিরণরাজি ধরিত্রীর বুকে পতিত হলো। কিন্তু চিত্রার অন্তর্গতে কাল রাত্রে যে প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেছে তার কৃষ্ণছায়া এখনও কাটেনি। ভোর হয়েছে। চিত্রা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল। মোনাজাতে আল্লাহর কাছে একরাশ অশ্রু ভেজা অভিমান নিয়ে হাজির হলো। অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল। চিত্রার গায়ে কাল রাতের সেই লাল শাড়িটা, লাল রক্তের মতো টকটকে। রক্ত দেখলে চিত্রার ভয় হয়। রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে, সব কিছু কেড়ে নেয়। এই লাল শাড়িও যেন রক্তের প্রতিচ্ছবি। এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে যায় বেলকনির দিকে। বাতাসে তার এলোমেলো চুল দুলছে, ঠিক যেন তছনছ হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা। বেলকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে। পেছনের দিকে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশি, অতস জৌলা দ্বীপটিতে মোড়া ভোরের আবছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় নৈশব্দ, যেখানে বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূসর হয়ে গেছে। চারপাশে জঙ্গল নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে। বাঁশবাগানের দীর্ঘ সরু দেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান, অর্ধেক অদৃশ্য। বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে, আবার থমকে যাচ্ছে। চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে দূর থেকে ভেসে আসা কোনো অশরীরী আহ্বান। হুতুম পেঁচা ডাকছে। ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলোর রেণু পড়ে। দক্ষিণের খোলা হওয়ায় হঠাৎ চিত্রার এলোমেলো খোলা চুলগুলো আবারও দোল খেয়ে নেচে ওঠে। কতক্ষণ যে একধানে চিত্রা সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল সেদিকে তার খেয়াল নেই। আপা, কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো। কামিজ পরা একটা মেয়ে, পটল চেরা চোখ, শ্যামবর্ণের গায়ের গড়ন। চিত্রা রুমের ভেতরে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো। আপা, ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে। আপনি কন কি খাইবেন আমারে কন। আপনি কে? এই বাড়িতে কাম করি, এনেই থাকি। কি খাইবেন কন, আমি তৈয়ার করতেছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ কোথায়, সে এসেছে? না, বাড়িতে আর মানুষ নেই। অভাব নাই, একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া ওঠে। মেয়েটি থামলো। আপনি আসলে কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দিব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই। আপনি কেন কাম করবেন, আমরা আসি না। মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়। মরার ইচ্ছা নেই দ্বারা মেয়েটি কি বোঝানোর চেষ্টা করছে? বিছানায় গিয়ে বসলো চিত্রা। মাথায় তার একগাদা প্রশ্ন। এখনও তো তার জানাই হলো না ফারাজ এলাহি কে, কেন সে তাকে বিয়ে করেছে। হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায়। একটা কল সে সোহাগকে করতে চায়। বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারাজ। রুমে ঢুকে দেখলো চিত্রাকে যেমনভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমনভাবেই বসে আছে সে। গায়ে সেই শাড়িটাই, বিছানায় গুটি মেরে বসে আছে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকমভাবে সাজানো। তার যেমন জিনিস বেশ পছন্দ তাই দিয়ে নিমজ্জিত। বিছানার ওপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করলো, শাড়িটা দেয়া হয়েছিল, তাহলে পরনি কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই, তাই নিজেকে বদলাইনি। দেখুন, চেয়ে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে। ডার্লিং, তুমি কথাও বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? চিত্রার গলায় অভিমান। আরে, এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু, পাও না? লজ্জা পেলে বুঝি লজ্জা লাগে? এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো, তোমার তো লজ্জায় রংধনু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো সোনা একটি জংলি বিড়াল। লজ্জা কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি? ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার উপর রাখলো। হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধা আঙুলের দিকে। সেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, হাতে ব্যথা কি করে পেলেন? যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না। ফারাজ তার হাতের দিকে তাকায়, পরক্ষণে মুচকি হেসে জবাব দেয়, এগুলো ছোট লোকি ব্যথা, এসব ব্যথা আমার বালও নাড়াতে পারে না। আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যাস। টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির। দুনিয়ার সব জিনিসকে দেখছি আপনার ছোট লোকই মনে হয়, তো আমার মতো ছোট লোককে বউ করেছেন কেন? ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন?
ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথায়। কথার ধরনে কয়েক ঘন্টায় এত পরিবর্তন। মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত থাকার চেষ্টা করে। ক্ষণস্বর থমকে থেকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য? তোমার মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসা নয়।